নমস্কার, ময়দান আপডেটে সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌরভ, আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন উত্তর চব্বিশ পরগনার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তথা ইউনাইটেড স্পোর্টসের অন্যতম কর্ণধার নবাব ভট্টাচার্য। নবাবদা, স্বাগত জানাই ময়দান আপডেটে। এবং যে শুরুতেই আমি একটুখানি আগে ফুটবল নিয়ে একটুখানি কথা বলবো, এবং এই বছরের যে কলকাতা ফুটবল লিগ সিএফএল আসছে, ইউনাইটেড স্পোর্টস গত বছর আমরা দেখেছিলাম ইউনাইটেড স্পোর্টস একটা ভালো ফল করেছিল, কিন্তু অল্পের জন্য কিন্তু সুপার সিক্স হাতছাড়া হয়ে গেছিল, সামনে গিয়েও হাতছাড়া হয়ে গেছিল। এবছরে আবার একটা মরশুম শুরু হচ্ছে, আপনার দুটো দল, এক ইউনাইটেড স্পোর্টস, অন্যদিকে পাঠচক্র। কি বলবেন দল নিয়ে? প্রথম কথা হচ্ছে যে আমরা সুপার সিক্সটাকে টার্গেট করে কখনোই খেলি না। তার কারণ হচ্ছে যে আমার যা টিম আছে সেই টিম অনুযায়ী আমি যদি সুপার সিক্স খেলতে যাই, এখন যা কলকাতা ময়দানে যা পেমেন্ট, কলকাতা ময়দানের পেমেন্ট আই লিগের থেকেও বেশি। তো আমি সুপার সিক্সের টার্গেট রাখি না, কারণ সুপার সিক্সে গিয়ে আমার কাছে একটা জায়গা থাকে চ্যাম্পিয়ন হওয়া, আর কলকাতা লিগে চ্যাম্পিয়ন হওয়া, অথবা দ্বিতীয় যেটা পাওনা থাকে সেটা হচ্ছে আই লিগে পার্টিসিপেশন করা, পার্টিসিপেশন করার সুযোগটা পাওয়া। যেহেতু আমি অলরেডি আই লিগে দ্বিতীয় ডিভিশন খেলছি শেষ কয়েক বছর ধরে, তাই আমি আর সুপার সিক্সটাকে সেরকমভাবে পাখির চোখ করে এগোই না। একটা ভালো ফলাফল করা, নতুন ছেলেগুলোকে উঠিয়ে আনা, এটাই আমার লক্ষ্য থাকে। আর পাঠচক্র হচ্ছে আমাদের 17-18 খেলে যারা আছে তাদের জন্য একটা প্ল্যাটফর্ম। কিছু সিনিয়র ছেলে নেওয়া এবং কিছু ছেলে যারা আমাদের 17 খেলে RFDL খেলে আছে তাদের খেলার জন্য একটা প্ল্যাটফর্ম। ওখানে আমাদের নাসিম আছে, নাসিম আমাদের সাপোর্ট করে, মামনি গ্রুপ। শুধু সাপোর্ট করে বললে ভুল হবে, একদম একটা ঘরোয়া পরিবেশ, একটা পারিবারিক সম্পর্কের মতো নাসিমের সঙ্গে। নাসিম ওই দিকটা দেখে, আমরা এই দিকটা দেখি, দেখে চেষ্টা করি। কোচ আমাদেরই থাকে সব। তো এবছর আমি আমাদের ইউনাইটেডের দায়িত্ব পরপর 5 বছর 4 বছর স্ট্রিপ করার পরে এবছর থেকে আমি লাল কমলের হাতে দায়িত্ব দিয়েছি। এবং পাঠচক্রের পুরনো কোচ পার্থ সেন আবার তার নিজের জায়গায় ফিরে এসেছে। তো সুতরাং দুটো বাঙালি কোচেরও প্রতিষ্ঠা পাওয়ার লড়াই। একদম। এবং বাঙালি ফুটবলার, বাঙালিও কিন্তু এবছর কলকাতা লিগে সংখ্যাটা একটু বাড়ানো হয়েছে, যেটা নিয়ে গত বছর আরো অনেক আলোচনা হয়েছিল। গত বছর 4 জন ছিল, এবছর প্রথমে সংখ্যাটা 5 করা হয়েছিল, এবং তারপর ক্রীড়ামন্ত্রীর চিঠি পাওয়ার পর আইএফএ সংখ্যাটা বাড়িয়ে গতকাল 6 জন করার সিদ্ধান্ত নিয়েছে। কিভাবে দেখছেন? আমি বলি একটু যে এই যে বাঙালি, আমি নিজে বাংলা পক্ষের সমর্থক, সদস্য নই, সমর্থক। আমি বাঙালিদের জন্য যে দাবিগুলো উঠছে তার 80% 90% ঠিক। বাঙালি নিজের ভূমিতেই অবহেলিত, এটাও আমি স্বীকার করছি। কিন্তু এই যে 5 থেকে 6 করছে, মিনিমাম সেন্সটুকুনি কাজ করছে না। আমি আইএফ এর সদস্য, আমি আইএফ এর ফিনান্স কমিটিতে আছি, তাই আমি আইএফএ কে বলবো, আমি আইএফএ কে কোনো সমালোচনা করতে পারি না। মানে একটা এথিক্স থাকে তো মানুষের, যে আমি যতক্ষণ আমি আইএফএ এর সদস্য, আইএফএ এর কমিটির সদস্য, সেক্ষেত্রে আমি আইএফএ এর গভর্নিং বডির সদস্য, আমি কখনোই রাস্তায় বেরিয়ে আইএফএ এর সমালোচনা করতে পারি না। আমি অবশ্যই আইএফএ এর মিটিংয়ে বলবো। আমি বলছি যারা এই যে বাঙালি 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 5টার জায়গায় 6টা, 6টার জায়গায় 7টা, 7টার জায়গায় 8টা করছে, তারা তো একবারও ভাবছে না। এই যে আজকে সার্ভিসেস নাম তুলে নিল আর্মি 11, কেন নাম তুললো? কারণ ওরা 6টা বাঙালি খেলাতে পারবে না। তাহলে একটা অল ইন্ডিয়া টিম চলে গেল। আমাদের ইস্টার্ন রেল, সাউথ ইস্টার্ন রেল, এফসিআই, সেন্ট্রাল এক্সাইজ, কাস্টমস, যা তো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি হয়, এগুলো অল ইন্ডিয়া বেসিস চাকরি হয়। তাহলে এরপরে কি হবে? এরপরে যদি ইস্টার্ন রেল কোনো বছর 6টা নন বেঙ্গলি ছেলেকে চাকরি দেয়, তাদেরকে খেলাতে পারবে না। আর তাদেরকে যদি খেলাতে না পারে, তারপরে এরপরে ইস্টার্ন রেলও উঠে যাবে, রেল এফসি উঠে যাবে, তারা খেলবে না এখানে, তারা ইন্টার রেল খেলবে। যেমন একটা মানে কোনো একটা বুদ্ধিমানের বুদ্ধিতে ভারতবর্ষে রেলের সন্তোষট্রফি খেলা বন্ধ হয়ে গেছে, তাতে 3 বছর কোনো ছেলে চাকরি পায়নি। অ্যাকচুয়ালি সবাই সস্তার প্রচারের লোভে লাফালাফি করছে। একটু যদি ভেবে চিন্তে দেখা যায় যে 6টা প্লেয়ার খেলাতে গেলে, যেগুলো অল ইন্ডিয়া টিম আছে, অল ইন্ডিয়া টিমগুলি যেমন আর্মি রেট উঠে গেল, একটা টিম রেলিগেট হয়ে গেল, এটা কি আদৌ ভালো লক্ষণ? আমার তো কতগুলো ছেলে আর্মিতে চাকরি হতো, সেটা তো বন্ধ হয়ে গেল, সেই রাস্তাটা তো বন্ধ হয়ে গেল, পার্মানেন্টলি বন্ধ করে দিলাম। আমরাই করলাম। কে হত্যা করলো? আমরা হত্যা করলাম। পরেরটা আমরা কি হত্যা করব? এরপর আমরা যেগুলো রেল টেল আছে ওদেরকে হত্যা করে দেবো। 6টা থেকে 7টা করতে হবে, 7টা থেকে 8টা করতে হবে, করতে করতে একদিন 11টা বাঙালি খেলাতে হবে। এইভাবে বাঙালি প্লেয়ার উঠে আসতে হবে না, কোনোদিন উঠে আসবে না এরকম ভাবে। যদি উঠে আসতে হয় তাহলে গ্রাসরুট ডেভেলপমেন্টে জোর দিতে হবে। শুধু 3 মাসের কলকাতা লিগ খেলে দরজা বন্ধ করে দেবো, তারপরে দুর্গাপুজো করবো, কালী পুজো করবো, তো তাতে তো প্লেয়ার উঠবে না।
তার জন্যে 13 থেকে 15 থেকে 8 বছর থেকে 9 বছর থেকে তাদের ট্রেনিং করানোর ব্যবস্থা করতে হবে। ভালো ট্রেনিং, তারা যাতে উঠে আসে। বাঙালি খেলানোর দরকার আছে, বাঙালির লিগ, কলকাতার লিগ, সেখানে বাঙালি খেলাবে। আগে বাঙালি যোগ্যতায় খেলতো, এখন বাঙালি কোটায় খেলবে, তবু খেলুক, ঠিক আছে। কিন্তু এই যে 5 থেকে 6, 6 থেকে 7 বা 4 থেকে 5, এই যে যেভাবে এগোচ্ছে, এই একটা মাত্র কারণে আমাদের একটা শক্তিশালী টিম, যে লিগের মানটাকে যথেষ্ট উন্নত করতো আর্মিদের, সে নিজের টিমটাই তুলে দিল। তো এটা আখেরে কতটা লাভবান হবে। আর চাকরি চলে গেলে এত চাকরি দেবে কি? ইস্টার্ন রেল চলে যাবে, রেলওয়ে চলে যাবে, সাউথ ইস্টার্ন রেল চলে যাবে, চাকরি দেবে কি? এগুলো তো অল ইন্ডিয়া বেসড রিক্রুটমেন্ট হয়। এদের তো কোনো দায় দায়িত্ব এরকম হতে পারে না যে সেন্ট্রাল গভর্নমেন্ট তো কখনো চাকরি দেবে না শুধু বাঙালি বলে চাকরি, শুধু গুজরাটি বলে চাকরি, শুধু পাঞ্জাবি বলে চাকরি, শুধু রাজস্থানী। সেন্ট্রাল গভর্নমেন্ট তো দেশের ভালো যারা প্লেয়ার তাদেরকে চাকরি দেবে। তো আমার মনে হয় এটা নিয়ে আরো ভাবনা চিন্তার প্রয়োজন আছে, আরো খোলামেলা আলোচনার প্রয়োজন আছে। কারণ আমি যেখানে 5টা আমি নির্দিষ্ট করেই দিয়েছি যে মিনিমাম 5টা খেলাতে হবে, এরপরে যদি কারোর ইচ্ছা থাকে সে 11টা খেলাক না, 11টা খেলাক না। খালি খালি আর্মিকে তাড়িয়ে দিয়ে আমার কি লাভ হলো? আমার মনে হচ্ছে ডিসিশনটা ভুল হচ্ছে না তবুও। মানে আমি আমার এথিক্স মেনে, ভদ্রতা মেনে, সভ্যতা শিষ্টাচার মেনে, আমি যেহেতু আইএফের একজন পদাধিকারী বা আইএফের যেহেতু আমি গভর্নিং বডির সদস্য, তাই আমি কোনো সংগঠন বিরোধী মন্তব্য করব না। যেটা করা উচিত সেটাই করব। আমার সঙ্গে যতক্ষণ আইএফএতে আমি পরবর্তী মিটিংয়ে যাবো, আগামী সোমবারই মিটিং আছে, আমি ওখানেও প্রশ্নটা তুলব। কিন্তু কোনো কোনো কোচ কিন্তু একটা কথা বলছেন যে আহ, যে আপনি যেমনটা বললেন যে 11 জনই খেলাক না কেন, কিন্তু আজকে বড় টিমরা যখন যারা গ্রুপে খেলছে, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, তারা তো সেক্ষেত্রে যদি সংখ্যাটা যদি লিমিটেশন 4 জন 5 জন সংখ্যাটা থাকে, তখন তো তারা তার বেশি সংখ্যক বাঙালি তারা খেলাবে না, তারা 4 জন 5 জনই সীমাবদ্ধ থেকে যাবে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান। কিন্তু তার প্রতিপক্ষ হিসাবে যে দলটা খেলতে নামবে, সেই দলটা যদি দলটা যদি সেই পরিমাণ যদি ফুটবলার যদি নামাতে না পারে, বা তখন তো তখন তাদের সে পক্ষে লড়াইটা করা কঠিন কাজ হয়ে যাবে। ভুল হচ্ছে ব্যাপারটা, ভুল হচ্ছে কোথায় ভুল হচ্ছে? মোহনবাগান ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার জন্য, মোহনবাগান ইস্ট বেঙ্গলকে সবসময় চ্যাম্পিয়নশিপের চাপটা নিতেই হবে। ওরা ভালো প্লেয়ার খেলাবে। আমি জোর করে কলকাতার 3 মাসের কলকাতা লিগে জোর করে 11টা বাঙালি খেলিয়ে দিলাম মোহনবাগানে, জোর করে, আমি কথার কথা বলছি, মোহনবাগানে বা ইস্ট বেঙ্গলে জোর করে 11টা বাঙালি খেলিয়ে দিলাম। তাহলে কি এই 11টা বাঙালির মধ্যে 6টা বাঙালি আইএসএল টিমে চলে যাবে? যাবে না তো। তাদের তো এখানেই গতি, এখানেই সবকিছু শেষ। বা তারপরে গিয়ে আরএফডিএল হলে তখন খেলবে। আমি সেই জায়গাটা বলছি, মোহনবাগান ইস্ট বেঙ্গলকে খালি প্লেয়ার ঢোকানোর জন্য। আর আমি তো লাস্ট 5 বছর ধরে 11টা করেই বাঙালি খেলিয়ে যাচ্ছি, বা 10টা বাঙালি খেলাচ্ছি। যারা গত বছর সুপার 6-এ উঠেছে তারাও তো বাঙালি খেলিয়ে উঠেছে, ভবানীপুরও খেলিয়েছে, কাস্টমসও খেলিয়েছে, সুরুচি সংঘ খেলাচ্ছে, সবাই তো বাঙালিই খেলাচ্ছে। 5টা আমি বলছি মিনিমামটাকে যে ম্যাক্সিমাম করছে 4 থেকে 5, 5 থেকে 6, এতে অল ইন্ডিয়া যেখানে আমাদের রিক্রুটমেন্ট হয় সেটার কিন্তু অসুবিধা হয়ে যাবে। ভাবতে হবে যে বাঙালি প্লেয়ার চাকরি না পেলে ফুটবল খেলবে কেন? 2 বছর 3 লাখ টাকা পেমেন্ট পেলে কি তার বাকি জীবনটা কেটে যাবে? চাকরি পেতে হবে তো, খেলে খেলে তো আবার চাকরি হচ্ছিল। মাননীয় মুখ্যমন্ত্রীর ভরসায়, মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে এতগুলো ছেলে চাকরি পেয়েছে। তারপরে যে রেলে চাকরি পাচ্ছে, তারপরে কাস্টমসে আবার নতুন করে ফর্ম ফিল আপ হচ্ছে, চাকরি পাচ্ছে। তো চাকরি আসছে তো অল ইন্ডিয়া টিমগুলোর কথাও তো ভাবতে হবে, অল ইন্ডিয়া টিমগুলোর কথাও ভাবতে হবে। আর্মি চলে গেলে এটা খুব একটা খারাপ লক্ষণ, আর্মি টিমটা তুলে নিলে এটা খুব দুঃখের কথা। প্রতিযোগিতার মান আরো কমে গেল, একটা টিম রেলিগেশন হয়েই গেল, আর একটা বাকি থাকে। আমি আশা করি আমি এর পরে যে পরবর্তীকালে নিশ্চয়ই এটা নিয়ে আবার চিন্তা ভাবনা হবে। কারণ এখন বাংলার হয়ে যারা সন্তোষ ট্রফি খেলে তারা বাংলার অধিবাসী বাঙালি। আমরা যারা আইএফএ প্রচুর ইউথের খেলা করাচ্ছে, আইএফএ সেকেন্ড ডিভিশন অব্দি অন্য স্টেটের খেলা ছাড়া, মানে প্লেয়ার খেলানো নিষিদ্ধ। তো স্বাভাবিকভাবেই একটু সময় দিন, একটু ধৈর্য ধরুন। হ্যাঁ, যে আজকে বাঙালি 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 বাঙালি, মানে 10 বছর কিছু করলাম না, 10 বছর বাদে বাঙালি বাঙালি বাঙালি, কিছু একটা ইস্যু পেলেই হবে ঝাঁপ দিয়ে উঠে পড়া তার মধ্যে। তো একটু সময় দিন, 5 বছর দেখুন, আমি বলছি অনেক প্লেয়ার উঠে আসবে। আপনাদের গ্রুপটা নিয়ে সন্তুষ্ট? আপনাদের গ্রুপে তো বেশ কয়েকটা কঠিন দল রয়েছে, মোহামেডান, ডায়মন্ড হারবার এফসি, ভবানীপুর। কলকাতা লিগে সব গ্রুপ কঠিন, সব গ্রুপের খেলতে হবে, সব টিম কঠিন টিম, সব দল শক্তিশালী। নইলে কলকাতা লিগের তো গুরুত্বই থাকবে না। তো কার সঙ্গে খেলতে হবে ভেবে তো খেলার টিম করা না, আগে নিজের টিমটাকে ঠিকঠাক গোছানো,
সেই জায়গাটা এখনো আমি একটু পিছিয়ে আছি। ইউনাইটেডটা নিয়ে বিশেষ করে ইউনাইটেড এখনো বেশ কিছু প্লেয়ার লাগবে, আর বাজারে প্লেয়ার একদম নেই। সমস্ত প্লেয়ার, এতগুলো টিম, 26টা টিম, 26টা টিম করার জন্য যেটা হয়েছে, প্রতিযোগিতার মান কমে গেছে। একদম টপ কোয়ালিটি যে প্লেয়ারগুলো সেগুলো এতটাই ছড়িয়ে গেছে, মান কমে গেছে। তবে প্রচুর প্রচুর পয়সা পাচ্ছে বাঙালি ছেলেরা বা কলকাতা লিগে খেলা প্লেয়ারেরা। এটা একটা খুব ভালো সিগন্যাল যাচ্ছে, এটা একটা খুব ভালো কাজ হচ্ছে। নবাব ভট্টাচার্যের কাছে তো মানে ফুটবলের সাপ্লাই লাইন বলা যেতে পারে, কারণ ইউনাইটেড স্পোর্টস থেকে প্রচুর প্লেয়ার যারা আছে কলকাতা ময়দানে বড় বড় ক্লাবে খেলে, বিভিন্ন স্টেট লেভেলে খেলছে, বড় বড় পজিশনে খেলছে। সুতরাং এখান থেকে তো অনেক প্লেয়ার ওঠে যারা ভবিষ্যতে অনেক জায়গায় যায়। এবং আপনার এখানে যেমনটা জানি জঙ্গলমহল থেকে পাহাড়ি অঞ্চলের প্রচুর ছেলেদের আপনি যাদেরকে সুযোগ সুবিধা করে দেন। সুতরাং তা এখান থেকে তো আপনার বিভিন্ন ডিভিশন থেকেই একটা সাপ্লাই লাইন তৈরি হয়ে যায়, বিভিন্ন নিজের ডিভিশনের ছেলেদেরই নিজেরা তুলে নিয়ে আসবার সুযোগ পান। দেখো, আমাদের তো একদম আন্ডার 8 থেকে অনূর্ধ্ব 8 থেকে আমাদের টিম আছে। তো 8 বছর থেকে যে ছেলেটা প্রিমিয়ারে আছে তাদের একটা আমাদের উপর ভরসা থাকে। এই মুহূর্তে আমাদের আন্ডার 10 টিমটা খুব ভালো খেলছে, খুব ভালো মানে খুব ভালো। যেখানে যাচ্ছে সেখানেই চ্যাম্পিয়ন হচ্ছে। আশেপাশে যে কোনো টিমের সঙ্গে খেললে 5-1, 6-1, 10-1 এরকম ব্যবধান হচ্ছে। তো আমি আশাবাদী যে এই 10 বছরের ছেলেরা আগামী 10 বছর বাদে যখন প্রিমিয়ার খেলতে হবে, জানি না আমি 10 বছর বাঁচবো কিনা, যদি বেঁচে থাকি তাহলে আমি বেশ ভালো একটা দল পেতে চলেছি, বেশ ভালো কোয়ালিটি কিছু প্লেয়ার পাবো। আমি যেটা নিয়ে একটুখানি ওয়ারিড আছি সেটা হচ্ছে আমাদের 15 এবং 17 টিম, 17 বাইরে সেমিফাইনাল খেলছে আজকে নয়াটি মাঠে। তো ব্যাপারটা হচ্ছে আমার 17 টিমের প্লেয়ারদের কাছে এত অফার চলে আসছে, মানে এত প্লেয়ারের ক্রাইসিস আমি বুঝতে পারি। আমি ছেড়ে দিতে পারি, আমার ছাড়লে কোনো সমস্যা হবে না, কিন্তু আমি যে ওকে সেই 10 বছর 12 বছর বয়স থেকে এত বড় করলাম, আমি ওর পিছনে যে ইনভেস্টমেন্টটা করলাম বা যেটা আমার লক্ষ্য ছিল, আমি চাই ওদের একটা চাকরি বাকরি হয়ে যাক, করে এবার ওরা ভালো করে ওপেন খেলুক। যেমন আমাদের সিনিয়র টিমের সবার মোটামুটি চাকরি হয়ে গেছে, সববার, একজন দুজন ছাড়া সবার চাকরি হয়ে গেছে। আমাদের মাথায় ওটাই থাকে যে কি করে ওই জায়গাটাকে ভালো করা যায়, কি করে ওদের একটা নিশ্চিত একটা মানে পারিবারিক সাহায্য, পারিবারিক সহায়তা এবং একটা জায়গায় যেখানে ও নিজের পায়ে দাঁড়িয়ে যাবে সেখান থেকে, এবং ওরা ইন্ডিয়া খেলবে, বেঙ্গল খেলবে, ইন্ডিয়া খেলবে। আমার কাছে বেশি গৌরবের হচ্ছে আমার কটা ছেলে সন্তোষ ট্রফি খেলে, আমার কটা ছেলে বেঙ্গল, যার জন্য খারাপ রেজাল্ট করলে আমাদের খুব খারাপ লাগে। আমি চাই ওরা, আমার মনে হয় আমাদের বাংলায় যে ছেলে আছে নরহরি শ্রেষ্ঠা আর রবি হাসদা, তো এখনই চোখ বুঝে ইন্ডিয়া টিমে ডাক পাওয়া উচিত। যা ইন্ডিয়া টিমের খেলার আমি লেভেল দেখেছি, চোখ বুঝে ওদের ডাক পাওয়া উচিত, কিন্তু সম্ভব হচ্ছে না, হচ্ছে না। এগুলো এগুলো হবে আশা করি আগামী দিনে। সুব্রত পাল ডিরেক্টর হয়েছে, আমাদের একটু আশা থাকবেই যে কিছু ভালো ছেলে, কিছু ভালো বাঙালি ছেলে যাদেরকে চোখের উপর দেখতে পাচ্ছি। একটা ইন্ডিয়া টিমের প্লেয়াররা যেটা হয়েছে, একটা কমফোর্ট লেভেলের মধ্যে ঢুকে গেছে যে আমি ছাড়া কেউ খেলবে না, আমি আইএসএল খেলি। এবং আইএসএলটা সব ভালো, টাকা অনেক পেয়েছে, ইনফ্রাস্ট্রাকচার ভালো হয়েছে, টেলিকাস্ট ভালো হয়েছে, সব ঠিক হয়েছে। ওভার পেড হয়ে গেছে, 5 টাকার মালটার দাম 500 টাকা, 5,000 টাকা, 5 লাখ টাকা হয়ে গেছে। এই জায়গাটা একটা, যেহেতু রেলিগেশন নেই, তারপর একটা বড় সমস্যা হচ্ছে রেলিগেশন নেই। রেলিগেশন নেই বলে কিন্তু কেউ জুনিয়র প্লেয়ার ট্রাই করছে না। কিন্তু আমার কি আছে, একটু একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে উঠছেন। তবে তাও বলি যে সব মিলিয়ে মানে আশাজনক, আগামী দিনে একটু একটু করে ঘুরে দাঁড়াবে বাংলার ফুটবল।